আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি ক্লাস। আজকে আমরা পড়ব ডেটা প্রেজেন্টেশন চ্যাপ্টার 2 এবং এর পার্ট 1। চলে আসি লার্নিং আউটকামসে। আফটার কমপ্লিটিং দ্য চ্যাপ্টার we will know the appropriate tool for data presentation, exploring fact from data. ওকে, কন্টেন্টের মধ্যে কি আছে? ডেফিনেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ এক্সাম্পলস, কনস্ট্রাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কোয়ান্টিটেটিভ ডেটা, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ফর কোয়ান্টিটেটিভ ডেটা। আমরা সবাই অলরেডি জেনে গেছি যে কোয়ান্টিটেটিভ ডেটা কি। তো আমরা আজকে এই চ্যাপ্টারে শিখব যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় এবং কোয়ান্টিটেটিভ ডেটার জন্য কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করব এবং কোয়ান্টিটেটিভ ডেটার যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে সেগুলো। আচ্ছা, ডেটা প্রেজেন্ট করার জন্য বিভিন্ন ভাগ আছে বা বিভিন্নভাবে আমি ডেটাটাকে প্রেজেন্ট করতে পারি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তারপর ট্যাবুলার প্রেজেন্টেশন, তারপর হচ্ছে টেক্সচুয়াল প্রেজেন্টেশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কি? যেটা গ্রাফের মাধ্যমে করব। এটা আবার দুইভাবে করা যায়, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের জন্য একভাবে, আবার কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের জন্য আরেকভাবে। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের জন্য দুইটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা পড়ব, বার চার্ট এবং পাই চার্ট, যেগুলো আমরা অনেকেই পরিচিত। দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো তো অনেক আগে থেকে আমরা জানি। তারপর কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের জন্য আছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিভ কার্ভ, লাইন গ্রাফ, বক্স প্লট, স্ক্যাটার ডায়াগ্রাম। বক্স প্লট আর স্ক্যাটার ডায়াগ্রামটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়ব। যেমন বক্স প্লট পড়তে পারি আমরা মেজার অফ লোকেশনে পড়ব, তারপর স্ক্যাটার ডায়াগ্রাম আমরা পড়ব কোরিলেশনে। এর বাইরে বাকিগুলো আমরা এই চ্যাপ্টারেই পড়ে ফেলবো। তারপর হচ্ছে ট্যাবুলার প্রেজেন্টেশন, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টাইপ। তারপর আছে টেক্সচুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন স্টেটমেন্ট, ওয়ার্ডস বা প্যারাগ্রাফের মাধ্যমে যে আমরা স্টেটমেন্ট দিই বা টেক্সচুয়াল আকারে যেটা প্রেজেন্ট করি সেটাই হচ্ছে টেক্সচুয়াল প্রেজেন্টেশন। আচ্ছা, তারপর চলে আসি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে কি বলেছে? এ গ্রুপিং অফ ডেটা ইন্টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্যাটাগরিজ অর ডিফারেন্ট ক্লাসেস শোয়িং দ্য নাম্বার অফ অবজারভেশন ইন ইচ ক্যাটাগরি অর ক্লাস ইজ কল্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে ডেফিনিশন থেকে বোঝা যাচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে অনেকগুলো ক্লাস থাকবে, কয়েকটা ক্লাস থাকবে এবং প্রত্যেকটি ক্লাসে সেই ক্লাস বা ক্যাটাগরির আন্ডারে কিছু নাম্বার থাকবে বা অবজারভেশন থাকবে। সো এই যে প্রেজেন্ট করার যে ওয়েটা, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে ফর কোয়ান্টিটেটিভ ডেটা, মানে যেই ডেটাগুলো নিউমেরিক কোয়ান্টিটেটিভ ডেটা, সেই ডেটাগুলোকে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব। এখানে দেওয়া আছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল ইন ডায়াবেটিক্স অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস, মানে ব্লাড পেশেন্টের রোগীদের হচ্ছে ডায়াগনোসিস করেছি, তাদের মধ্যে দেখা যাচ্ছে 44 জন মেল এবং 34 হচ্ছে ফিমেল, টোটাল হচ্ছে 75 পেশেন্টস। সো সবাইকে হচ্ছে গ্লুকোজ লেভেল চেক করা হয়েছে, দেখা যাচ্ছে 120 থেকে 129-এর মধ্যে গ্লুকোজ লেভেল আছে 8 জন মেলের এবং 4 জন ফিমেলের। এই যে এইভাবে প্রকাশ করার জন্য আমার কি করতে হয়েছে? কয়েকটা ক্লাস যেমন বের করতে হয়েছে, 1 2 3 4 5 6 7, এই যে 7টা ক্লাস করতে হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের আন্ডারে মেইলের কিছু অবজারভেশন আছে, ফিমেলের কিছু অবজারভেশন আছে। তারপর হচ্ছে প্রত্যেকটার আবার ক্লাস ইন্টারভাল, যেমন এই দুইটার মধ্যে পার্থক্য, 129 থেকে 120-এর মধ্যে পার্থক্য। এই যে ব্যাপারটা যেটা আছে, সেই পুরো ব্যাপারটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের আন্ডারে। তার মানে এই যে ট্যাবুলার ফর্মে আমরা করেছি, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যে টেবিল আকারে দেখা যাচ্ছে এটাই। এবং এটা কিসের জন্য? কোয়ান্টিটেটিভ ডেটার জন্য।
এখন আসছি কোয়ালিটেটিভ ডেটার জন্য। কোয়ালিটেটিভ ডেটা কি? যেটা হচ্ছে নন নিউমেরিক, মানে আমি সবাইকে জিজ্ঞেস করেছি যে আপনি কোন ব্র্যান্ডের ফোন ইউজ করেন, তার মধ্যে দেখা যাচ্ছে যে 12 জন বলেছে, টোটাল হচ্ছে 40 জন। আমরা আপনাদের 40 জনকে বলতে পারি যে আপনারা কোন ব্র্যান্ডের ফোন ইউজ করেন। এখানে দেখা যাচ্ছে 40 জনের মধ্যে 12 জন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, 8 জন উইন্ডোজ ফোন ইউজ করে এবং 15 জন হচ্ছে আইফোন ইউজ করে। এই যে টেবিলটা করেছি এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কোয়ালিটেটিভ ডেটা। আই থিঙ্ক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি বা কীভাবে করছে সেটা আমরা দেখে বুঝতে পারছি। এখন হচ্ছে অ্যাকচুয়াল কনস্ট্রাকশনটা কিভাবে আমরা এটা করব। কনস্ট্রাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কোয়ান্টিটেটিভ ডেটা। ঠিক আছে, তাহলে এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে। মিস্টার রহমান ইজ দ্য প্রফেসর অফ এক্স ইউনিভার্সিটি। হি উইশেস প্রেপার টু রিপোর্ট শোয়িং দ্য নাম্বার অফ আওয়ার্স পার উইক স্টুডেন্টস স্পেন্ড স্টাডি. Okay, he selected a random sample of 30 students and determined the number of hours each student studied last week. আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা ধরেন 40 জন আছে, যে আপনাদের আমি জিজ্ঞেস করলাম যে আপনারা সপ্তাহে কত ঘন্টা পড়েন, সো আপনারা 40 রকমের অ্যান্সার দেবেন। ঠিক সেরকমই মিস্টার রহমান এক্স ইউনিভার্সিটির প্রফেসর 30 জন স্টুডেন্ট যারা র্যান্ডমলি সিলেক্টেড জিজ্ঞেস করেছিল যে আপনারা পার উইকে কত ঘন্টা পড়েন। সো 30 জন স্টুডেন্ট 30 রকম অ্যান্সার দিয়েছিল। এগুলো হচ্ছে 30 জন স্টুডেন্টের অ্যান্সার। কেউ বলেছে 15 ঘন্টা, কেউ বলেছে 23.7 ঘন্টা। এখানে হচ্ছে বোল্ড আকারে দুইটা আছে, একটা হচ্ছে 10.3 আর একটা হচ্ছে 33.8। এটা হচ্ছে ম্যাক্সিমাম 33.8 ঘন্টা আর মিনিমাম হচ্ছে 10.3 ঘন্টা পড়ে। সো এইটা হচ্ছে তাদের অ্যান্সার। আমরা এই এক্সাম্পলটা থেকে, মানে এই ডেটা থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব। এটা দেখেই বোঝা যাচ্ছে নিউমেরিক, দ্যাট মিনস এটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ডেটা। তো এইটা করার জন্য আমাদের প্রথমেই কি করতে হবে, নাম্বার অফ ক্লাস বের করতে হবে। ঠিক আছে, সো নাম্বার অফ ক্লাস বের করার ফর্মুলা হচ্ছে 2 to the power k is greater than or equals to n, where k is the number of classes আর n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। আমরা আগের ম্যাথটা থেকে যেহেতু বা আগের এক্সাম্পলটা থেকে করছি, আগের এক্সাম্পলটাতে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন 30, মানে 30 জন স্টুডেন্টকে আমরা জিজ্ঞেস করেছি। এখন 2 to the power k এর ভ্যালুটা এমন হতে হবে যা 30 থেকে বড় অথবা সমান হয়। এখন k এর ভ্যালু যদি 1 দেই তাহলে কি 2 to the power 1, দ্যাট মিনস 2 which is not is greater than or equals to n। তো k এর মান যদি 2 দেই তাহলে 2 স্কোয়ার, দ্যাট মিনস 4, সেটাও 30 এর থেকে বড় বা সমান না। এভাবে করতে করতে যদি আমি k এর মান 5 বসাই, মানে k এর মান যদি 5 বসাই তখন কি হয়ে যাচ্ছে 2 to the power 5 equals to 32, সেটা হচ্ছে n এর থেকে বড়। আর যদি 4 বসাতাম তাহলে কি হতো 2 to the power 4, দ্যাট মিনস 16 তো n এর থেকে বড় না, সো সে পর্যন্ত আমরা বসাতে পারবো না। যে এইটা বসালে n এর মান বড় অথবা সমান হবে, ইমিডিয়েট যেটা সেটা আমরা নিব। তাহলে 5 যদি আমরা বসাই তাহলে দেখা যাচ্ছে সেটা 32 হচ্ছে, সেটা n এর থেকে বড়, তার মানে k হচ্ছে 5। আমরা পেয়ে যাচ্ছি আমাদের নাম্বার অফ ক্লাস হচ্ছে 5টা। এবার আমরা বের করব ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল বের করার সূত্র হচ্ছে i equals to highest level minus lowest divided by k। আমরা জানি সব থেকে বেশি ঘন্টা পড়ে যে সে বলেছিল 33.8 আওয়ার্স এবং সব থেকে কম যে সে বলেছিল 10.3 আওয়ার্স। তো নাম্বার অফ ক্লাস আমরা পেয়েছি 5, এটা দিয়ে ভাগ করলাম 4.7 বের হয়েছে। সেটাকে যদি আমি রাউন্ড আপ করি, আমরা সবসময় রাউন্ড আপ করে নিব যদি কাছাকাছি হয়, যেমন 4.5 এর উপরে গেলেই আমরা সেটাকে রাউন্ড আপ করে নিব, বা 4.5 হলেও আমরা রাউন্ড আপ করে 5 করে নিব সেটা। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমাদের নাম্বার অফ ক্লাসও হচ্ছে 5, ক্লাস ইন্টারভালও হচ্ছে 5। এখন আমরা ক্লাস লিমিট বের করব, ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট, তারপরে হচ্ছে ট্যালি করব। সেই জন্য আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে কি আছে। আচ্ছা, খেয়াল করুন আমরা আগে কিন্তু নাম্বার অফ ক্লাস কে কত পেয়েছি 5, এই জন্য কিন্তু আমাদের ক্লাস হয়েছে 5, 1 2 3 4 5। যদি আমরা কে এর মান 6 পেতাম তাহলে কিন্তু আরও একটা ক্লাস বাড়তো। ওকে, আর ক্লাস ইন্টারভাল কি পেয়েছি i, সেটাও 5, তার মানে ক্লাস ইন্টারভাল হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটের পার্থক্য। এখানে আমরা এমনভাবে
ডিজাইনটা করব, যেহেতু আমাদের সব থেকে ছোট ভালো ছিল 10.3, সো আমরা 10 থেকে শুরু করছি। আর আপার লিমিটটা এমন দেব যাতে দুইটার পার্থক্য আমাদের ক্লাস ইন্টারভালের সমান হয়। যেহেতু 15 - 10 which is 5, আমাদের ক্লাস ইন্টারভাল 5, তার মানে আমরা 15 করতে পারছি। আর এই মেথডটাকে আমরা বলবো এক্সক্লুসিভ ফ্রিকোয়েন্সি টেবিল। আরেকটা আছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ হচ্ছে এটা। আমি বলছি না এটা আর এটা এক ম্যাথ, দেখো এখানে বলাই আছে দিস টেবিল ইজ জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, নট নেসেসারি ফর দিস ম্যাথ। মানে এইটা হচ্ছে এই ম্যাথের জন্য না, জাস্ট আমি মানে বোঝার জন্য ব্যবহার করেছি। এইটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। এখন আমার কথা হচ্ছে ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ মেথডের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে ক্লাস ইন্টারভাল ক্যালকুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, এখানে ক্লাস ইন্টারভাল আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এটা হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট, এটা আমরা দেখতেই পাচ্ছি। তারপরে হচ্ছে ক্লাস ইন্টারভাল ক্যালকুলেট করব কিভাবে? ক্লাস ইন্টারভাল হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট হচ্ছে 15 আর লোয়ার লিমিট হচ্ছে 10, দুইটার পার্থক্য 5। আর ইনক্লুসিভ মেথডে আমরা ক্লাস ইন্টারভাল বের করব আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1। এখানে আপার লিমিট হচ্ছে 19, লোয়ার লিমিট হচ্ছে 15 আর প্লাস 1 হুইচ ইজ অলসো 5। সো দুইটারই ক্লাস ইন্টারভাল এক হচ্ছে, কিন্তু এইখানের মূলত পার্থক্যটা এইটার আপার লিমিট আর পরেরটার লোয়ার লিমিটের সাথে কোনো মিল নেই। কিন্তু এখানে আপার লিমিট একটা ক্লাসের আপার লিমিট পরের ক্লাসের লোয়ার লিমিটের মধ্যে সমান। দ্যাট মিনস এখানে যদি আমি ইনক্লুসিভ মেথডে করতাম তাহলে কি হতো? 10 to 14 হতো, তারপরে হচ্ছে 15 to 19 হতো। ওকে, আর এক্সক্লুসিভ মেথডে 10 to 15 হয়েছে। তাহলে এটাই হচ্ছে দুইটার মূলত পার্থক্য। এখন ক্লাস ইন্টারভাল বের করার পর আমরা ট্যালি করব। ট্যালিটা কিভাবে করছি? আমরা যেই সংখ্যাটা আমার আসবে সেই সংখ্যাটা এই ক্লাসের কোথায় পড়ে, যেমন একটা আসলো প্রথমে 17টা কোথায় পড়ছে? এখানে পড়ছে, এখানে একটা এরকম রেখা টানবো। এভাবে সবগুলো অবজারভেশন নেওয়ার পর যদি 4টা হয়ে যায় তখন আমি আরেকটা রেখা টানবো, এভাবে আড়াআড়ি বরাবর, মানে 5 নাম্বারটা আড়াআড়ি বরাবর টানবো। আচ্ছা, এখানে এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো অবজারভেশন যেমন 15 হয়, যেমন গত ম্যাথটা মানে গত এক্সাম্পলটাই একটা প্রথম সংখ্যাটা ছিল 15। তোমরা যদি একটু ব্যাক করে পেছনে যাও তখন দেখতে পারবে যে একটা সংখ্যা হচ্ছে 15। সেই সংখ্যাটা কোথায় বসবে? এই 1 নাম্বার রোতে নাকি 2 নাম্বার রোতে? এইটার আমরা করব এক্সক্লুসিভ মেথডে যে প্রবলেমটা আছে এটা সলিউশন হচ্ছে যদি কোনো অবজারভেশন আপার লিমিটের সমান হয় তাহলে সেটা চলে যাবে নেক্সট লেভেলে, ঠিক আছে, বা নেক্সট রোতে। তাহলে ইফ অ্যানি অবজারভেশন ইজ ইকুয়ালস টু দ্য আপার লিমিট অফ এ পার্টিকুলার ক্লাস দেন ইট উইল গোজ টু দ্য নেক্সট ক্লাস। ওকে, যেমন 15টা এখানেও আছে এখানেও আছে, সো আপার লিমিটের সমান হচ্ছে এটা, সো এখানে না থেকে এটা চলে যাবে নেক্সট ক্লাসে। সিমিলার ওয়েতে কোনো একটা সংখ্যা যদি থাকে 30 তাহলে সেটা 4th কলামে না গিয়ে 5th কলামে চলে যাবে। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা চলে যাচ্ছি যে ফ্রিকোয়েন্সি কিভাবে আমরা গঠন করব। যতগুলো আমাদের ট্যালি আছে সেগুলো আমরা কাউন্ট করব, যেমন এখানে 7টা, ফ্রিকোয়েন্সিটা এভাবে লিখে ফেলবো। এভাবেই আমরা কোয়ান্টিটেটিভ ডেটার জন্য একটা ফ্রিকোয়েন্সি টেবিল বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গঠন করতে পারি। আচ্ছা, এখন আমরা বের করব রিলেটিভ ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সেই আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলটা আমরা নিয়ে এসেছি, এখানে শুধু ট্যালিটা নেই। তো এখন আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলাটা হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। এখানে ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 7 আর টোটাল হচ্ছে 30, দ্যাট মিনস 7 ডিভাইডেড বাই 30। এভাবে পরেরটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 30, এভাবে আমরা বের করতে পারবো। আর পার্সেন্টেজটা কীভাবে বের করবো সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইন্টু 100, মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা বের হয়েছে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ বের করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে লেস দ্যান আর একটা হচ্ছে মোর দ্যান। সো লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে প্রি ক্লাস ফ্রিকোয়েন্সি প্লাস ক্লাস ফ্রিকোয়েন্সি। প্রি ক্লাস ফ্রিকোয়েন্সিটা কি? প্রি ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে পূর্বের ক্লাস ফ্রিকোয়েন্সি, একটা নির্দিষ্ট ক্লাস ফ্রিকোয়েন্সি, যেমন প্রথমে এটা শুরু করলাম 7, এর প্রিতে কি কিছু আছে? না, কিছু নেই, তার মানে এটা 0। যেমন 7 + 0 বা 0 + 7, মানে ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 7 আর প্রি ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে কিছু নাই, তার মানে 0, তার মানে আমাদের লেস দ্যান মেথডে প্রথমটাই হয়ে যাবে 7।
তারপরে হচ্ছে এইখানে ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 প্লাস প্রি ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 7, দ্যাট মিনস 12 প্লাস 7 19, আর এইটা হচ্ছে 7 এবং এর আগের ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে 7 প্লাস 12 প্লাস 7, দ্যাট মিনস 19 প্লাস 7 হুইচ ইজ 26, তারপর হচ্ছে 3 প্লাস 7 প্লাস 12 প্লাস 7 হুইচ ইজ 29, তারপর 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 12 প্লাস 7 হুইচ ইজ 30। আর মোর দ্যান ক্লাস ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বের করবো? পোস্ট ক্লাস ফ্রিকোয়েন্সি প্লাস ক্লাস ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি আর পোস্ট হচ্ছে এর নিচে যেগুলো আছে। সো এর নিচে যেগুলো আছে আর এটা যোগ করলে কি হয়, মানে সবগুলো যোগ করলে আমরা জানি সেটা কি হয়ে যায়, প্রথমটা হয়ে যায় 30, তারপরটা কি 12 এর নিচে কোনগুলো আছে, যেহেতু পোস্ট ক্লাস ফ্রিকোয়েন্সি 12 প্লাস 7 প্লাস 3 প্লাস 1, দ্যাট মিনস 19, 19 3 22 আর 1 23, এই যে 23, তারপরেরটা হচ্ছে 7 প্লাস 3 প্লাস 1 হুইচ ইজ 11, তারপর 3 প্লাস 1 4 আর পরেরটা শুধু 1। তো এভাবে আমরা লেস দ্যান এবং মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারছি। আচ্ছা, এবার চলে যাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা এখানে পড়ব 3টা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিভ কার্ভ। প্রথমেই চলে আসি হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম এখানে একটা ডেটা আছে ক্লাস বাউন্ডারিজ আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা আরও একটা ডেটা। এই ডেটা থেকে আমরা এই তিনটাই বের করার চেষ্টা করব। প্রথমেই চলে যাচ্ছি কি হিস্টোগ্রামে। তো হিস্টোগ্রাম বা বাকিগুলো ক্যালকুলেট করতে যেই আমাদের কলামগুলো লাগবে, ফ্রম দ্য ক্যালকুলেশন অফ দ্য ফলোয়িং টেবিল উই উইল লার্ন হাউ টু ড্র 3 মেনশন গ্রাফ। আচ্ছা, তো 3টা গ্রাফ কিভাবে আঁকবো? কলাম 1 যেটা আমরা ক্লাসগুলো পেয়েছি, কারণ কলাম 2 হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মধ্যে দেখা যাচ্ছে যে এই অংশটাকে বলবো আমরা লোয়ার লিমিট আর এই অংশটাকে বলবো আপার লিমিট। আচ্ছা, তার মানে হিস্টোগ্রাম লাগলে আমাদের শুধু ক্লাস এবং ফ্রিকোয়েন্সি হলেই হয়ে যাচ্ছে, মানে হিস্টোগ্রাম আঁকতে গেলে আমাদের কলাম 1 এবং কলাম 2 লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আরও একটা কলাম করলাম, কলাম 5, এখানে অন্য কলামগুলো হবে। কলাম 5 হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্টসটা কীভাবে বের করব আমরা? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। আমরা জানি এটা হচ্ছে 104.5 হুইচ ইজ আপার লিমিট প্লাস 99.5 বা 99.5 হুইচ ইজ লোয়ার লিমিট। সো দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট হুইচ ইজ 102। আচ্ছা, এভাবে আমরা প্রত্যেকটা মিড পয়েন্ট বের করে ফেলবো। এখন কলাম 1, 2 এবং 5, দ্যাট মিনস ক্লাস, ফ্রিকোয়েন্সি এবং মিড পয়েন্ট, এই তিনটা নিয়ে আমরা বের করে ফেলবো ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, তারপরে আমরা কলাম 6 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা মানে আমরা আগেই করেছি, এটা লেস দ্যান মেথডের বা নর্মাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা 2 এর উপরে কিছু নেই, 2e, তারপর 2 + 8 10, 2 + 8 + 18 হুইচ ইজ 28। এভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারছি। তার মানে আমাদের লেস দ্যান অজিভ কার্ভ করতে আমাদের কি লাগবে? কলাম 1 এর আপার লিমিট লাগবে এবং কলাম 6 লাগবে। দ্যাট মিনস আমরা হচ্ছে আপার লিমিট এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে লেস দ্যান অজিভ কার্ভ বের করে ফেলতে পারবো। ওকে, প্রথমেই চলে আসছি যে হিস্টোগ্রাম। যেহেতু আমরা জানি হিস্টোগ্রাম করতে ক্লাস লাগবে এবং ফ্রিকোয়েন্সি লাগবে, হিস্টোগ্রামটা করে ফেলি। প্রথমে আমরা 2টা রেখা টানবো, একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস বরাবর, আরেকটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস বরাবর। ভার্টিক্যাল এক্সিস বরাবর আমরা ক্লাসগুলোকে ফিট করে ফেলবো, যেমন 99.5, 104.5, এভাবে আমরা স্কেলিং করে ফেলবো খাতায়। স্কেলিং করার পর ভার্টিক্যাল এক্সিস বরাবর আমরা ফ্রিকোয়েন্সিটার স্কেলিং করব। দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি এখানে হাইয়েস্ট 18, লোয়েস্ট 1, মানে এমনভাবে আমরা সেটা নাম্বারিং করব যাতে হচ্ছে এই সবগুলো ফ্রিকোয়েন্সি এর মধ্যে এটে যায়। এখানে যেমন 3 করে ডিফারেন্স নিয়েছে, 3, 6, 9, 12, এভাবে 3 করে ডিফারেন্স নিয়েছে। আচ্ছা, তারপরে প্রথমটা হচ্ছে 99.5 থেকে 104.5 এর মধ্যে আমরা একটা রেক্টেঙ্গেল আঁকবো, মানে আয়তক্ষেত্রের মতো। এই যে এই উপরের যে ভার্টিক্যাল অংশ কোণ বরাবর হবে, এটা হচ্ছে 2 বরাবর হবে। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে
এখানে এটার ফ্রিকোয়েন্সি কত 2, তার মানে এটা হচ্ছে 2 পর্যন্ত যাবে। ঠিক আছে, পরেরটা হচ্ছে 8, তার মানে এই রেক্টেঙ্গেলটার ভার্টিক্যালও হচ্ছে 8 পর্যন্ত যাবে। ঠিক, তারপরটা হচ্ছে 18, এটা কি 18 পর্যন্ত যাবে। তারপরটা 13, তারপরটা 7, তারপরটা 1 এবং পরেরটা 1। এইভাবে যেই জিনিসটা পেলাম এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। ঠিক আছে, তার মানে হিস্টোগ্রাম আঁকা একেবারেই সোজা। তারপরে আমরা চলে যাচ্ছি ফ্রিকোয়েন্সি পলিগন। আমরা আগেই জানি ফ্রিকোয়েন্সি পলিগন করতে আমাদের ক্লাস লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, মিড পয়েন্টস লাগবে। সিমিলার ওয়েতে আমরা মিড পয়েন্টসগুলো সব বের করে ফেলবো, কারণ আমরা জানি মিড পয়েন্টস হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা হচ্ছে হরাইজন্টাল এক্সিস বরাবর একটা রেখা টানবো এবং ভার্টিক্যাল এক্সিস বরাবর রেখা টানবো এবং হরাইজন্টাল এক্সিসে ক্লাস বাউন্ডারির উপর দিয়ে আমরা একটা স্কেলিং করে ফেলবো। আর হচ্ছে ভার্টিক্যাল এক্সিসে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি বরাবর ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা হচ্ছে আগের মতো করেই একটা স্কেলিং করে ফেলবো। আমরা এখন কি করব, এই মিড পয়েন্টস বরাবর ফ্রিকোয়েন্সিগুলো বসাবো। যেমন এই দুইটার মিড পয়েন্টস হচ্ছে এখানে। ঠিক আছে, মানে এইটার মিড পয়েন্টস কি এখানে না 102, এটা তো 99.5 আর এটা হচ্ছে 104.5। ঠিক আছে, 99 আর 104 এর মাঝখানে কি 102, এটা মিড পয়েন্ট, এটা কি 2 এর মধ্যে যাবে। সো আমরা এই মিড পয়েন্ট বরাবর পয়েন্টগুলো দিয়ে ফেলবো। তার মানে এই যে 2 এটা হচ্ছে এখানে যাচ্ছে, তারপর এইটা 107 এর এখানে কি আসবে 8। মিড পয়েন্ট বরাবর আমরা পয়েন্টগুলো বসিয়ে ফেলবো। তারপর 112 এখানে কত আসবে, 112 তো হচ্ছে 18। এভাবে আমরা মিড পয়েন্ট সবগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মিড পয়েন্টগুলো দেওয়ার পর আমরা স্কেল ধরে ধরে দিয়ে ফেলবো। ঠিক আছে, তারপরে মিড পয়েন্টগুলোকে যদি আমরা স্কেল দিয়ে রেখা টেনে দিই, এই যেরকম একটা রেখা আসবে, নীল যেই রেখাটা, এই রেখাটা আমরা আসবে। আর এগুলো স্কেলিং করা যাচ্ছে, মানে স্কেল ধরে ধরে স্কেলিং করেছে এটা বোঝানোর জন্য এই দাগগুলো আপনাদের দিতে হবে না, মানে আপনারা পয়েন্টটা দিবেন এবং পয়েন্টটাকে আপনারা একটা যে নীল রেখাটা দেখা যাচ্ছে এই বরাবর একটা রেখা টেনে দেবেন। যেই গ্রাফটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি পলিগন। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন করতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, এর আগে কিছুই নেই। সো 2, তারপরেরটা হচ্ছে 8 + 2 which is 10, তারপরে হচ্ছে সবগুলো যোগ করে 18, তারপরে এই 4টা যোগ করব which is 41, তারপরে 48, তারপরে 49 এবং ফাইনালি 50। এটা আমরা হচ্ছে লেস দ্যান মেথডের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে ফেললাম। তারপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমরা হরাইজন্টাল এক্সিসে এই বরাবর হচ্ছে ক্লাস ইন্টারভালগুলো বসিয়ে একটা স্কেলিং করে ফেলবো। আর অন্যদিকে ভার্টিক্যাল এক্সিসে এমনভাবে স্কেলিং করব যাতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির পুরোটা এঁটে যায়। যেমন এখানে হায়েস্ট পয়েন্ট 50, তার মানে আমরা যদি 10 করে ডিফারেন্স রাখি তাহলে সবগুলো পয়েন্টই এখানে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে প্রথমে আমরা হচ্ছে 99.5 কত আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হুইচ ইজ 2। ঠিক আছে, মানে আপার লিমিটে আমরা বসাবো 99 না, আপার লিমিট কি 104.5। 104.5 কত আছে 2, তারপর 109 আছে কত 10, এভাবে 10 বরাবর বসাবো। তারপরে 28, তারপরে হচ্ছে 114তে 28, তারপর 119-এ হচ্ছে 41, তারপর হচ্ছে 124-এ 48, তারপর 129-এ 49, তারপর ফাইনালি 134 আপার লিমিট যেটা সেইটাই হচ্ছে 50। তারপরে আমরা এইটা হচ্ছে একটা স্কেল দিয়ে যে সবুজ রেখাটা সেটা দিয়ে একটা ফ্রি হ্যান্ডে একটা কার্ভ টানবো এবং সেটাই হয়ে যাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, তারপর এক্সারসাইজ টু সলভ, এখানে কিছু এক্সারসাইজ আছে আপনারা সলভ করবেন। এখানে কি আছে, দ্য নাম্বার অফ ওয়াকিং শুজ সোল্ড ইন 20 ডিফারেন্ট শুজ আর গিভেন। আচ্ছা, বিভিন্ন সাইজের 20টা শু আছে। তারপর এখান থেকে আমরা ক্লাস ফ্রিকোয়েন্সি করব, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন এবং অজিভ কার করব। হাউ মেনি শুজ আর এবল টু সোল্ড মোর দ্যান
70 shows। এইটা ম্যাথটা আপনারা বাসায় করবেন, এটা হচ্ছে আপনাদের এক্সারসাইজ। এইটা করার পর আপনারা তো এই দুইটা করতে পারবেন এবং 3 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করবেন। আমি ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। সো আমার মনে হয় আপনারা যদি গত যেই ইগুলো কনস্ট্রাকশনের বিষয়গুলো পড়লাম সেগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমার বিশ্বাস সেটা আপনারা করে ফেলতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।